আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশ প্রশ্নে পিতার মতোই দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতন নির্বাসনে পোড় খাওয়া এই রাজনীতিবিদ ৬০ বছরে পা দিলেন আজ। তার সহযোদ্ধারা জানিয়েছেন, মানুষের ভাগ্য আর রাজনীতিতে গুণগত পরিবর্তনই তারেক রহমানের লক্ষ্য। নিজের জন্মদিন নিয়ে আনুষ্ঠানিকতা না করার অনুরোধ করেছেন তিনি। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। এক ট্র্যাজিক হিরো হিসেবে সাধারণ মানুষের মুখে আজও উচ্চারিত হয় শহীদ জিয়ার নাম। তার বড় ছেলে তারেক রহমান এখন তারই গড়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগ্রামী জীবনে পিতা পুত্রের মধ্যে রয়েছে অদ্ভুত এক মিল। নির্বাসিত জীবনে প্রতিকূলতার সঙ্গে বছরের পর বছর যুদ্ধ করেছেন তারেক রহমান। বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী, পৃথিবীর বিরল সৌভাগ্যের প্রতীক হলেও ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক জীবন তার। নির্বাসিত জীবনেও দেশ, জনগণ ও দলীয় নেতাকর্মীরাই তার ব্যক্তিগত ঘর সংসার। পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু দমিয়ে রাখতে পারে নাই। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। রাজনীতির পথ চলা শুরু হয় ১৯৮৮ সালের বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আর ২০০৯-এ দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখা যায়। তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ও উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাসিত জীবনে তার মধ্যে কোনো উচ্চাভিলাষ দেখেননি। দেশের মাটি ও মানুষের কল্যাণেই কাজ করতে চান তারেক রহমান। ওনার উপর যে আঘাত নেমে এসেছিল সেটাই কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য। হয়তো ঘুমের বাইরে সারাটা ক্ষণ কিন্তু উনি দেশেরই সেবা করে যাচ্ছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। নবপ্রজন্মের নতুন ভাবনায় দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে বদল করতে চান দেশের মানুষের ভাগ্য। রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি আসেন, আমরা বিশ্বাস করি আগামী সে বাংলাদেশে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান। ভবিষ্যৎ বাংলাদেশে কীভাবে আমাদের তরুণদের আরও বেশি অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন করা সম্ভব, কীভাবে ওনাদেরকে আরও বেশি স্বাবলম্বী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব, কীভাবে ওনাদের প্রত্যেকের কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব, সেগুলো নিয়ে কাজ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন, জন্মদিনে চাকচিক্য নয়, মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। তারেক রহমান তার জন্মদিনকে সেইভাবে পালন করার ব্যাপারে ডিসকারেজ করেছে। 111-এর সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে আমাদের সামনে থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, হুইল চেয়ারে নিয়ে আসা হচ্ছে। মেরুদণ্ড স্লিপ ডিস্ক হয়ে গেছে। জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান তিনি, যার ফলে ১/১১ ও আওয়ামী ফ্যাসিবাদের নিষ্ঠুর নিপীড়ন সইতে হয়েছে তাকে। খালেদা জিয়াকে তখন কারাগারে নিয়ে গেল, তখন তারেক রহমান আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আমাদের দল তাকে নিয়োগ করে এবং সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে এবং আমাদের দেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দেয়। আওয়ামী লীগ তো সব দিকের চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য। ২০০৭ সালে গ্রেফতারের পর নির্মম নির্যাতনের কারণে পরের বছর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। তার দেশে ফেরার অপেক্ষায় এখন উন্মুখ হয়ে আছে দলের লাখ লাখ নেতাকর্মী এবং সাধারণ জনগণ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিধান থাকলেও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তির ফাঁক ফোকর দিয়েই তারা বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। মৃত্যুদণ্ড বিরোধী আন্তর্জাতিক শক্তিও এক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না বলে মত তাদের। তবে এই রায় ভারতের উপর চাপ বাড়াবে। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত হয় অপরাধী প্রত্যর্পণ চুক্তি। হস্তান্তর প্রক্রিয়াকে সহজ করতে ১৬ সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়।
2015 সালে উলফা শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে এই চুক্তির আওতায় ভারতে ফেরত দেয় বাংলাদেশ। অপরদিকে 2020 সালে শেখ মুজিবুর রহমান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দেয় ভারত, যার দণ্ড কার্যকর করে তৎকালীন শেখ হাসিনা সরকার। এছাড়াও বেশ কয়েকজন চিহ্নিত আসামিকে হস্তান্তর করে দুই দেশ। 24 জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা গত ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত দিতে চিঠি দেয় দিল্লিকে, তাতে কোনো জবাব মেলেনি। রায়ের পর চাপ বাড়লেও ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মনে করেন আইন বিশ্লেষকরা। আমাদের জানা মতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভারতের সরকারও সেটা স্বীকার করেছেন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। বন্দি বিনিময় চুক্তির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে অনেক বন্দি বিনিময় হয়েছে, বাংলাদেশ থেকেও গেছে, ভারত থেকেও এসেছে। তা আমার তো মনে করি দুই দেশের ডিপ্লোম্যাটিক যে চ্যানেলে যোগাযোগের মাধ্যমে আমার মনে হয় যে যদি ভারত তার সদিচ্ছা পোষণ করেন তাহলে এটা করতে পারে। চেষ্টা করে যেতে হবে অবশ্যই। ভারত তো মনে হয় না খুব সহজে ওনাদেরকে বাংলাদেশে ফেরত দেবেন, কিন্তু এই উদ্যোগটা চালু রাখতে হবে এবং আরও অন্য বন্ধু দেশের সহায়তা নিয়ে এই উদ্যোগটা চালু রাখতে হবে, যাতে করে ভারতের উপর এক ধরনের চাপ তৈরি হয় যে হত্যা, গুমের মতো ফৌজদারি নানা অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না বলে মত তাদের। এই বন্দি বিনিময় চুক্তির অন্যতম বিষয়বস্তু কিংবা সেফগার্ড একজন অভিযুক্তর ক্ষেত্রে, এই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে, যে তিনি যদি কোনো কারণে রাজনৈতিকভাবে কোনো পারসিকিউশনের কিংবা অভিযোগের দণ্ডিত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অনুরোধকারী রাষ্ট্রের অনুরোধ প্রত্যাবর্তনকারী রাষ্ট্র সেটা গ্রহণ করবেন না। চাপ সৃষ্টিকারী উন্নত বিশ্বের বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে তারা কোনো চাপ দেবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। যেখানে একজন আসামিকে ফিরিয়ে দিলে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো জাতিসংঘের সহায়তা পাওয়াটা দুরূহ হবে বলে আমার মনে হয়। খান আলামিন, RTV, ঢাকা। ব্যাপারে ওনাদের পজিশন। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করে। দর্শক, এ বিষয়ে আইনজীবীরা হাইকোর্ট থেকে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। আমি আগেও বলেছি, আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ ওয়েতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি। তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে 58(1) and 58(2) আর্টিকেল 58(1) and 58(2) আবার পুনর্বহাল হলো। এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো। তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো বলেছে এইটা হলো প্রিলিমিনারি, আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সালি, জাজমেন্ট ফলোড, আরও এর মধ্যে হয়তো বা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন। সেইটাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালিয়ে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, শুধু আয়নাঘরেই বানান নাই,
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সেই থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্তি পেলাম এবং দেশের সর্বোচ্চ আদালত প্রায় 8 দিন পর্যন্ত এই মামলাগুলো শুনেছেন। 10 দিন, 8 থেকে 10 দিন এই মামলাগুলো শুনেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন। এমনকি একজন বিদেশি প্রধান বিচারপতি এসে, চিফ জাস্টিস এসে, নেপালের প্রধান বিচারপতি এসে এখানে বক্তব্য শুনে গিয়েছেন। কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইলফলক এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আচ্ছা, আমি আপনাদেরকে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে আমাদের লিড কাউন্সিলর সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার বক্তব্য দিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আদালত কিন্তু বলেছে এই অ্যাপিলটি সর্বসম্মতভাবে অ্যালাউ হয়েছে এবং বলেছে যে জাজমেন্টটি চ্যালেঞ্জ করে, অর্থাৎ বিচারপতি ABM খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন 7 সদস্যের মধ্যে 4 জন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন এবং 3 জন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখার পক্ষে ছিলেন, এই 7 জন বিচারপতির যে রায়, সেই রায়টি এন্টায়ারলি, অর্থাৎ পুরা রায়টি তারা রিভিউ করেছেন। এটা হচ্ছে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি 13শ সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে সন্নিবেশন করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটাধিকার সুযোগ পেয়েছিল, গণতন্ত্র বিকশিত হয়েছিল। যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে 1996 সালে এবং 2001 সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল। যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্যুতি সত্ত্বেও 2008 সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনার সরকার সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটাধিকারের সুযোগ পায়নি। বাংলাদেশে ইতিপূর্বে 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের 5%-এর বেশি মানুষ কোনোভাবে পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করেনি। এমন একটি পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রায়ে এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে। আদালত বললেও আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা প্রসপেক্টিভলি। যে কথা আমরা বলেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা ইতিমধ্যেই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নির্বাচনী প্রক্রিয়া চলছেন। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। চট্টগ্রাম নগরীতে কত শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িত এর সঠিক কোনো পরিসংখ্যান কারো কাছে নেই। শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনতে সরকারের পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থাও কাজ করছে। তাদের হিসেবে নগরের 41টি ওয়ার্ডে প্রায় 8 থেকে 9 হাজারেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত রয়েছে। পুনর্বাসন ছাড়া এই শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনা সম্ভব নয়। চট্টগ্রাম থেকে ইমরাউল কায়েস মিঠুর ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশে শিশুশ্রম নিরসনের নানা উদ্যোগ থাকলেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শিল্প খাতে এখনও ঝুঁকি নিয়ে কাজ করছে অনেক শিশু। এর মধ্যে শিশুশ্রমের শীর্ষে রয়েছে লোহা ও অ্যালুমিনিয়াম খাত, এরপরই আছে গণপরিবহন, হোটেল, পোশাক শিল্প, নির্মাণ ও স্বাস্থ্য খাত।
পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য অনেক শিশু বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ কাজ করছে। দেশে ৩৮টি কাজকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। শুধুমাত্র দারিদ্র্যের কারণেই শিশুরা বাধ্য হয়ে করছে এসব ঝুঁকিপূর্ণ কাজ। আমাদের ফ্যামিলিতে অভাব, আর্থিক অবস্থা ভালো না, আমার আম্মু ঘর ভাড়া দিতে পারে না, এর জন্য আমি ঢুকছি কাজে। পরিবার সমস্যা বলে তাই আমি ওয়ার্কশপে কাজ করতেছি। চট্টগ্রাম শহরের গণপরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে ১৫,০০০-এর বেশি শিশু। এর মধ্যে ৫৭% শিশু হেল্পার কাম ড্রাইভার হিসেবে কাজ করছে। চট্টগ্রামে আমরা শিশুশ্রম মোকাবেলার জন্য বা শিশু নিরসনের জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। শিশুশ্রম জরিপের ক্ষেত্রে বিভিন্ন এনজিও সংস্থা তাদের সাথে আমরা বসেছি, আমাদের এই দপ্তরে আমরা ওনাদেরকে ডেকেছি। অভাবসহ নানা কারণে বাবা মা তার প্রিয় সন্তানকে শিশু শ্রমে নিয়োজিত করেন। কারণগুলো খুঁজে বের করার পাশাপাশি শিশু শ্রমিক নিয়োগদাতাদের শাস্তির ব্যবস্থা করার পরামর্শ এই কর্মকর্তার। মোটেও টলারেট করা যাবে না, কোনো শিশুকে এনগেজ করার কোনো সুযোগ নেই। বেশ কিছু শ্রম আদালতে মামলাও হয়েছে। আসলে মামলায় কিন্তু সমাধান নয়, সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ সভা এবং পুনর্বাসন। হঠাৎ করে শিশুশ্রম বন্ধ করা যাবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগে শিশুশ্রম নির্মূল সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। উত্তরাঞ্চলে বাড়ছে শীত। পঞ্চগড়ে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা থাকছে। টানা ৬ দিন ১৪ ডিগ্রির ঘরে থাকার পর আজ তাপমাত্রার পারদ আরও নিচে নেমে দাঁড়িয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ৯৯%। ভোরে ঠান্ডায় রাস্তাঘাট ফাঁকা থাকছে। দিনাজপুরের হিলিতে চলতি সপ্তাহে ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। এতে বাড়ছে শীত। সকাল পর্যন্ত চারিদিকে কুয়াশা থাকছে। কুড়িগ্রামে কুয়াশা না থাকলেও অনুভূত হচ্ছে শীত। উত্তরের শীতল হাওয়া শীত বাড়াচ্ছে। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার ঈশ্বরদীতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। কিন্তু পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। তবে কোনো কোনো বাজারে দাম কিছুটা কমলেও বেশিরভাগ বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। এদিকে আশার আলো দেখাচ্ছে নতুন পেঁয়াজ। চলতি সপ্তাহে বাজারে নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে। বাজারে ওঠা নতুন এসব পেঁয়াজ খুচরা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের গ্যাসের আগুনে ৪ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে গুরুতর দগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বুধবার রাতে উপজেলার রাখালিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, রাখালিয়া চালা এলাকার মোতালেব ওয়ার্কশপে একটি গ্যাস সিলিন্ডারে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুত গতিতে গ্যাস বের হয়ে পাশের চায়ের দোকানের চুলায় ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন সহ ৪ জন দগ্ধ হয়। এই সময় দোকানে কিছু মালামাল, সাইনবোর্ড পুড়ে যায়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।